আমার মালকিন শুধু রাতে করার জন্য আমাকে মাসে 25,000 টাকা করে দিত, কিন্তু সে সবসময় মুখে পট্টি দিয়ে থাকতো। আমি তার মুখ কোনোদিনও দেখতে পাইনি। তারপর যখন রাতের বেলা একদিন করা শুরু করি, তখন তার মুখের কাপড় সরাতেই দেখি আসলে আমরা অনেক বড়লোক থেকে ভিখারি হয়ে গেছিলাম। সবাই ভিখারি থেকে বড়লোক হয়, কিন্তু আমার ক্ষেত্রে উল্টো হয়েছিল। আমার নাম সুপ্রিয়। আমি একটি বড়লোক ঘরের ছেলে ছিলাম। ছোট থেকেই ইচ্ছে ছিল আমি ডাক্তার হব, তাই ডাক্তারি পড়ার জন্য বাইরে চলে গেছিলাম। একদিন খবর পায় আমার বাবাকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। তাকে মিথ্যা অপবাদে পুলিশ কেসে ফাঁসিয়ে দেওয়া হয়। আমাদের একটা বড় বিজনেস ছিল এবং সেখানে কেউ বদমাশি করে ড্রাগসের কেসে আমার বাবাকে ফাঁসিয়েছিল। বাবাকে যখন জেল হয়েছিল, বাবা নিজের অপমান সহ্য করতে না পেরে জেলের মধ্যেই ফাঁসি লাগিয়ে নিজেকে আত্মহত্যা করেছিল। এই খবরটা যখন আমি পেয়েছিলাম, তখন হোস্টেল ছেড়ে বাড়ি চলে এসেছিলাম। ভাবতেও পারিনি আমাদের জীবনটা এরকমভাবে তছনছ হয়ে যাবে। আমরা 4 ভাই বোন ছিলাম। আমার আরও 3টে বোন আছে। তারা সবাই বড়ই ছিল। বাবার চলে যাওয়ার পরে আমার ঘাড়ে সমস্ত দায়িত্ব এসেছিল। স্বপ্নেও ভাবিনি এরকমভাবে বাবা আমাদের ছেড়ে চলে যাবে এবং আমরা সম্পূর্ণভাবে একা হয়ে যাব। বাবার যা জমানো টাকা ছিল ওইগুলো দিয়ে আমাদের কিছুদিন সংসার চলে যায়। ওদিকে আমার ডাক্তার হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। বলে না, বসে বসে খেলে তো রাজার ভাণ্ডারও শেষ হয়ে যাবে। আমাদেরও ঠিক ওই রকমই হয়েছিল। ওদিকে বাবার চলে যাওয়ার পরে মায়ের অবস্থা দিন দিন খুব খারাপ হতে থাকে। মা অনেক বেশি টেনশনে চলে যায় এবং বাবার যাওয়ার পরে সে নিজেকে একা ভাবতে থাকে। তারপর আমি ভাবি এরকম বাড়িতে বসে থাকলে তো আমার মা বোনেদের এবার না খেয়েই থাকতে হবে। তাই আমি ভাবলাম বাড়ির আশেপাশে কোনো কাজ করব, কিন্তু আমার বয়স যেহেতু কম ছিল তাই আমাকে সেরকমভাবে কেউ নিজের কাজে সিলেক্ট করেনি। তাই ভাবলাম বাইরে গিয়ে কাজ করব আর টাকা ইনকাম করে বাড়িতে পাঠাবো। বাবার চলে যাওয়ার পরে আমার বোনেদের ও মাকে নিয়ে আমি খুবই সিরিয়াস হয়ে পড়ি। তারপর আমি বাইরে এসে একটা হোটেলে ওয়েটারের কাজ করা শুরু করেছিলাম, কিন্তু এখানে আমি বেশি টাকা পাইনি। মাসে আমাকে 5,000 টাকা করে বেতন দিত। ওতে আমার থাকা খাওয়ার খরচও ছিল। তাই ভেবেছিলাম হোটেলে ওয়েটারের কাজ করার সঙ্গে সঙ্গে বিকেলবেলা অন্য কোনো কাজ করব। সারাদিন আমি হোটেলে ব্যস্ত থাকতাম এবং বিকেল থেকে রাত পর্যন্ত ফ্রি থাকতাম। আমি যে হোটেলে কাজ করতাম তার বাইরে অনেক রকম দোকান বসতো। বিশেষ করে ওখানে অনেক লোক খেলনা বিক্রি করত এবং তাদের খেলনা অনেক বিক্রি হতো। তাই হোটেল থেকে বেরিয়ে তাদেরকে দেখে ভেবেছিলাম সন্ধ্যাবেলায় আমিও খেলনা নিয়ে বসবো এবং খেলনা বিক্রি করে যা টাকা হবে সেটাও নিজের বাড়িতেই পাঠিয়ে দেব। তারপর সেদিন হোটেলে ওয়েটারের কাজ করার পরে কিছু খেলনা নিয়ে রাস্তার ধারে আমি বসে পড়ি এবং বিক্রি করা শুরু করি। ঠিক বাকিরা যেমনভাবে খেলনা বিক্রি করছিল ঠিক সেই রকমভাবেই সেদিন আমার কিছু খেলনা বিক্রি হয়েছিল। তারপরের দিন আবার আমি হোটেল থেকে বেরিয়ে অল্প কিছু খাওয়া দাওয়া করে রাস্তার ধারে বস্তা পেতে সেখানে বসে বেশ কিছু খেলনা বিক্রি করা শুরু করি। সেদিন সন্ধ্যাবেলায় একটি মেয়ে একটা ছোট বাচ্চাকে নিয়ে আমার কাছে খেলনা কিনতে এসেছিল। মেয়েটিকে দেখেছিলাম, তার পুরো মুখ কাপড়ে বাঁধা ছিল, শুধু চোখ দুটো দেখা যাচ্ছিল। সে আমার কাছে বেশ কয়েকটা খেলনা কিনেছিল। তারপর আমাকে টাকা দিয়ে সে একটা অনেক বড় গাড়িতে চেপে চলে যায়। আমি তো দেখে অবাক হয়েছিলাম যে একটা এত বড়লোক ঘরের মেয়ে মুখ ঢেকে বাইরে বেরিয়েছিল। সাধারণত দেখি যারা বড়লোক হয় তারা শো অফ করতে এবং খুব বেশি লোককে দেখাতে পছন্দ করে, কিন্তু এই মেয়েটি নিজেকে সম্পূর্ণভাবে ঢেকে রেখেছিল। যাই হোক, ওই মেয়েটি চলে যাওয়ার পরে আমি তার ব্যাপারে কোনো কিছু ভাবনা চিন্তা করিনি। এখানে আসার পরে আমি একটা ছোট্ট ঘরে ভাড়া থাকছিলাম। খুব কষ্ট করে ওই ঘরে থাকতাম আর রাতের বেলা মনে মনে ভাবতাম আমাদের কেমন অবস্থা ছিল আর এখন কি হয়ে গেছে। রাতের বেলা এই কথাগুলো মনে করে আমার খুব কষ্ট হতো আর নিজের স্বর্গীয় বাবাকে খুবই মিস করতাম আর ভাবতাম যে আজ বাবা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না। তার পরের দিন সকালবেলা যখন জলখাবার খেয়ে হোটেলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখন আমার বোন ফোন করে বলেছিল আমার বড় দিদি নাকি বাড়ি থেকে পালিয়ে গেছে। ওই কথাটা শোনার পরে তো আমি মাথায় হাত দিয়ে বসে গেছিলাম, কারণ এখন পর্যন্ত বাবার মরার শোক আমাদের মনের মধ্যে ছিল। ওপর থেকে আমার দিদি এত নোংরা একটা কাজ করবে আমরা স্বপ্নেও ভাবিনি। দিদি নাকি একটা ছেলেকে প্রেম করত। বাবার মারা যাওয়ার পরে ওই ছেলেটার সঙ্গে পালিয়ে নাকি বিয়ে করে নিয়েছে। তাও আমি মনে দুঃখ কষ্ট নিয়ে বেরিয়ে পড়ি হোটেলের দিকে। সেদিন আমার কাজে মন লাগেনি। বাড়ির এইসব খবর শুনে আমার মন মেজাজ খুবই খারাপ ছিল। ওপর থেকে কাজে একটু ভুল ত্রুটি হওয়ার জন্য মালিক আমাকে অনেক কথাও শুনিয়েছিল। সেদিন সন্ধ্যাবেলায় হোটেল থেকে বেরিয়ে প্রত্যেক দিনের মতো অনেকগুলো খেলনা নিয়ে বসেছিলাম, কারণ যা হওয়ার তা তো হয়েই গেছে। ওই শোকে যদি আমি কাজ করা বন্ধ করে দিই তাহলে আমার বাড়ির বাকি মেম্বারদের না খেয়ে দিন কাটাতে হবে। ওটা ভেবে আমি নিজের মনকে শক্ত করেছিলাম। তারপর প্রত্যেক দিনের মতো সেদিনও রাস্তার ধারে বসে খেলনা বিক্রি করছিলাম। সেদিনও দেখি মুখে কাপড় বাঁধা মেয়েটি আমার কাছে এসে যতগুলো খেলনা ছিল সবগুলো কিনে নিয়েছিল
এবং যার দাম হয়েছিল সঙ্গে সঙ্গে আমাকে নগদ টাকা দিয়েছিল। আমি তো আশ্চর্য হয়েছিলাম এটা দেখে যে সে প্রত্যেকদিন এতগুলো খেলনা নিয়ে কি করে। কারণ কোনো বাচ্চা যখন খেলনা কিনে তখন ওই খেলনা দিয়ে তার অনেক দিন চলে যায়। কিন্তু এই মেয়েটি প্রত্যেক দিনই আমার কাছে এসে খেলনা কিনে নিয়ে যেত। আজকে সে আমার কাছে সবগুলো খেলনা নিয়ে নিয়েছিল এবং আমাকে তার উপযুক্ত টাকাও দিয়েছিল। এইভাবে বেশ ভালোই আমার টাকা ইনকামও হচ্ছিল। তারপর মাঝখানে বাড়ি থেকে আমার ফোন আসে। যে বাড়িতে আমি ভাড়া থাকছিলাম সেই বাড়ির মালিককে আমার বোন ফোন করেছিল। আমার ফোনে নাকি তারা সেদিন পায়নি, তাই সে মালিককে ফোন করেছিল। সেদিন খেলনা বিক্রি করার পরে যখন আমি বাড়ি যাই তখন বাড়ির মালিক আমাকে বলেছিল তোমার বোন ফোন করেছিল এবং তোমার সঙ্গে কিছু কথা বলবে। তখন আমি মালিকের কথা শুনে সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন লাগাই। আমার ছোট বোন ফোন ধরেছিল। ফোন ধরার পরে সে কান্নাকাটি জুড়ে দিয়েছিল। তার কান্নাকাটি শুনে আমি বুঝতে পারি আবার আমাদের বাড়িতে কোনো বিপদ এসেছে। আমি তাকে অনেক বুঝিয়ে চুপ করাই। তারপর বলি, "কি হয়েছে আমাকে সত্যি কথা বলো।" তারপর আমার বোন যা বলেছিল সেটা শুনে তো আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলাম। আমার মধ্যে আর শক্তি ছিল না এইসব সহ্য করার। বুঝতে পারছিলাম না কিভাবে আমি হ্যান্ডেল করব। বোনের কথা শোনার পরে মোবাইলটা রেখে আমি ওখানেই বসে পড়েছিলাম এবং মাথায় হাত দিয়ে ভাবছিলাম। ঠিক সেই সময় বাড়ির মালিক আমাকে জিজ্ঞেস করে, "কি হয়েছে?" আমি তখন উনাকে বলি আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ। আমার বোন মাকে গ্রামীণ হসপিটালে ভর্তি করেছে। জানা গেছে আমার মায়ের নাকি অনেক বড় একটা খারাপ অসুখ হয়ে গেছে, যেটার চিকিৎসা না করাতে পারলে মা মারা যেতে পারে এবং এখন মায়ের চিকিৎসার জন্য ৬০,০০০ টাকার দরকার। তখন আমার বাড়ির মালিক বলেছিল, তুমি যেখানে কাজ করো সেই মালিককে একবার বলে দেখো যদি তোমার সাহায্য করে। কিন্তু আমি হোটেলের মালিককে বলার পরে উনি আমার কোনো সাহায্য করেনি। প্রত্যেক দিনের মতো সেদিনও আমি খেলনা বিক্রি করার জন্য বসেছিলাম এবং ভাবছিলাম ওই মুখে কাপড় বাঁধা মেয়েটি এইভাবে প্রত্যেক দিন আমার কাছে খেলনা কিনলে আমার অনেক টাকাই জমা হয়ে যাবে। কিন্তু সেদিন সন্ধ্যায় মুখে কাপড় বাঁধা মেয়েটি না আসায় আমি একটাও খেলনা বিক্রি করতে পারিনি। মুখে কাপড় বাঁধা ওই মেয়েটি আমার দোকান থেকে প্রত্যেক দিন খেলনা কিনে নিত। ওতে আমার কোনো কিছু যায় আসতো না। আমি তো শুধু তার রাস্তা দেখছিলাম যে কখন মেয়েটা আমার দোকানে প্রত্যেক দিনের মতোই খেলনা কিনে নিয়ে যাবে। কারণ আমার খুব টেনশন ছিল ও চাপও ছিল যে মায়ের চিকিৎসার জন্য ৬০,০০০ টাকা কিভাবে জোগাড় করব। এই অজানা অচেনা শহরে আমার কেউ হেল্প করতে চায়নি। এখানে আসতে আমার ৪ মাস হয়েছিল। বাড়ি থেকে কখনো আমার বোন ফোন করে বলতো, দাদা তুমি বাড়ি চলে এসো। কখনো বা বলতো, দাদা টাকা পাঠাও। কিন্তু আমি জানতাম বাড়ি চলে গেলে যেটুকু টাকা ইনকাম করতে পারছি বাড়ি চলে গেলে সেটাও হবে না। তাই এখান থেকে আমি চেষ্টা করছিলাম দুটো টাকা ইনকাম করার। ওদিকে মুখে কাপড় বাঁধা মেয়েটি ২ দিন না আসায় বাড়িতে আমি টাকা পাঠাতে পারিনি। ২ দিন পরে যখন মেয়েটি আমার কাছে খেলনা কিনতে আসে সেদিন আমি খুব খুশি হয়েছিলাম। কারণ জানতাম সে যখনই খেলনা কিনবে তখনই আমার দোকানের প্রত্যেকটা খেলনা নিয়ে চলে যাবে। সেদিন যখন মুখে কাপড় বাঁধা মেয়েটি খেলনা কিনতে আসে তখন আমাকে একটা খুব ভালো কাজের অফার করেছিল। সে সমস্ত খেলনাগুলো কিনে নিয়েছিল এবং আমাকে বলেছিল, তুমি কি আমার কাজ করে দিবে? তাহলে তোমাকে মাসে ২৫,০০০ টাকা করে দিব। ২৫,০০০ টাকার কথা শুনে তো আমি অনেক খুশি হয়েছিলাম এবং হাত জোর করে বলেছিলাম, ম্যাডাম আমার কাজের খুবই দরকার এবং টাকারও খুব দরকার। আপনি যদি আমাকে মাসে ২৫,০০০ টাকা করে দেন তাহলে আমি কাজ করতে রাজি আছি। ২৫,০০০ টাকার কথা শুনে আমি প্রথমে খুব খুশি হয়েছিলাম। পরে ভাবলাম এই মেয়েটি হয়তো আমাকে কোনো অবৈধ কাজ করাবে, যার জন্য সে মাসে আমাকে ২৫,০০০ টাকা দিতে চাইছে। সাধারণত একটা কোম্পানিতে জব করলেও ২৫,০০০ টাকা মাইনে দেয় না। তাহলে এই মেয়েটি এমন কী কাজ করাতে চেয়েছিল আমাকে দিয়ে, যেটার বিনিময়ে সে মাসে ২৫,০০০ টাকা দিতে চেয়েছিল? মেয়েটি তখন আমাকে বলেছিল, আমি একটা ভালো ঘরের মেয়ে, কেন তোমাকে দিয়ে অবৈধ কাজ বা খারাপ কাজ করাবো? তোমাকে দিয়ে খারাপ কাজ করালে তো পুলিশ আগে আমাকেই ধরে নিয়ে যাবে। মেয়েটি তখন বলেছিল, তুমি যদি কাজটা করতে রাজি হও তাহলে আমার সঙ্গে এক্ষুনি গাড়িতে চলো। আমি তখন মেয়েটির কথা শুনে ভেবেছিলাম এত বড় অপরচুনিটি আমার কাছে নিজে থেকে এসেছে, তাই এটা আমি হাতছাড়া করতে পারবো না এবং আমার মায়ের চিকিৎসার জন্য এখন অনেক টাকার দরকার, না হলে মাকে বাঁচাতে পারবো না। মায়ের কথাটা মনে করে আমি মেয়েটার সঙ্গে যেতে রাজি হয়। মেয়েটির বড় গাড়িতে বসে তার বাড়ির দিকে রওনা দিই। ভেবেছিলাম মেয়েটির গাড়িতে বসে এবার হয়তো তার মুখটা দেখতে পাবো, কিন্তু গাড়িতে বসার পরেও সে মুখের কাপড়টা সরায়নি এবং আমি তার চেহারা দেখতে পাইনি। তারপর গাড়িটা যখন কিছুক্ষণ পরে একটা জায়গায় দাঁড়ায় তখন ড্রাইভার নিজের দরজাটা খুলে আমাকে বাইরে আসতে বলে। তখন বাইরে বেরিয়ে দেখি একটা অনেক বড় বাংলো। মেয়েটি ওই বাড়িতে ঢোকার সময় আমাকে বলে, ভেতরে চলো। ভেতরে ঢুকে দেখি বিশাল বড় বাড়ি। তারপর আমাকে একটা সোফায় বসতে বলে। তারপর মেয়েটি কাজের মাসিকে ডেকে বলে, স্যারকে নিজের রুমে নিয়ে যাও। তারপর মেয়েটি আমার কাছে এসে বলে, তুমি এখন আরাম করো, কাজের ব্যাপারে তোমার সঙ্গে কালকে কথা হবে।
এই বাড়িতে আসার পরে আমার আগের কথাগুলো মনে পড়ছিল। আমাদেরও একদিন এইরকম ভালো অবস্থা ছিল। এতদিন আমি একটা ছোটোখাটো ঘরের মধ্যেই কাটাচ্ছিলাম। আজ এত বড় সুন্দর একটা রুম পেয়ে আমার বেশ ভালো লাগছিল। ওদিকে আমি চিন্তাও করছিলাম, মেয়েটি আমাকে না জানি কী কাজ করতে বলবে। পরের দিন সকালবেলা কাজের মাসি আমাকে ডাকতে আসে। আমি রেডি হয়ে কাজের মাসির সঙ্গে নিচে চলে যাই। নিচে গিয়ে দেখি টেবিলে অনেক ব্রেকফাস্ট রাখা আছে, কিন্তু বাড়িতে আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। 2-3টে কাজের মাসি ছিল, আর মুখে কাপড় বাঁধা ওই মেয়েটি ছিল। এই বাড়ির মালকিন যে মুখে কাপড় বাঁধা মেয়েটি ছিল এটা আমি বুঝতে পেরেছিলাম। তারপর টেবিলে বসে ব্রেকফাস্ট করার সময় মেয়েটিকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি এই বাড়িতে একা থাকেন? মেয়েটি বলেছিল হ্যাঁ। টেবিলে বসার পরেও মেয়েটি নিজের মুখ থেকে কাপড় সরায়নি। ভেবেছিলাম খেতে বসে ও নিজের মুখ থেকে কাপড় সরাবে, কিন্তু সরায়নি। ওটা দেখে তো আমি অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। ভেবেছিলাম খেতে বসে তার মুখটা দেখতে পাবো, কিন্তু তখনও তার চেহারা দেখতে পাইনি। আমি ওখানে বসে টেবিলে খাবার খাচ্ছিলাম, কিন্তু মেয়েটা খাবার খায়নি। সে নিজের কাজের মাসিকে বলেছিল, স্যারের সঙ্গে কথা বলা হয়ে গেলে আমার খাবারটা রুমের মধ্যে দিয়ে আসবে। তখন আমি বুঝতে পেরেছিলাম সে আমাকে চেহারা দেখাবে না, তাই নিজের ঘরের মধ্যে খাবার খেতে চেয়েছে। তারপর আমি ওই মেয়েটিকে জিজ্ঞেস করি, ম্যাডাম আমাকে কি কাজ করতে হবে সেটা তো আপনি বলেননি। মেয়েটি তখন বলে, ধীরে ধীরে সব কিছু বুঝতে পারবে যে তোমার কাজ কি। তাই এখন তুমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাও, আমরা একটা জায়গায় যাব। তারপর ম্যাডাম আমার জন্য ঘরের মধ্যে একটা সুন্দর ড্রেস কাজের মাসিকে দিয়ে পাঠান। ওই ড্রেসটা পরে আমি নিচে নেমে আসি। নিচে নেমে আসতেই দেখি ম্যাডাম খুব সুন্দরভাবে তৈরি হয়েছেন, কিন্তু মুখে কাপড়টা এখনও সরাননি। মুখের মধ্যে ওই কাপড়টা বেঁধে রেখেছেন। পূজা ম্যাডামের বাড়িতে থাকতে আজ আমার 2 দিন হয়ে গেছিল। বাড়িতে কাজের মাসিরা ওই মেয়েটিকে পূজা ম্যাডাম বলেই ডাকছিল, তাই বুঝতে পেরেছিলাম মেয়েটির নাম পূজা। আমি তো সাহস করে মেয়েটিকে তার নামও জিজ্ঞেস করতে পারিনি। আমার তো শুধু নিজের কাজের সঙ্গে মতলব ছিল, ওই মেয়েটির সঙ্গে কোনো মতলব ছিল না। তারপর রেডি হয়ে গাড়িতে করে আমাকে নিয়ে যায় একটা বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে গিয়ে আমি অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম যখন দেখলাম পূজা ম্যাডাম স্টেজে উঠে আমার নাম অ্যানাউন্স করছে, এবং আমি যখন স্টেজে উঠে তার পাশে দাঁড়িয়েছিলাম তখন সে বিয়ে বাড়িতে থাকা প্রত্যেকটা লোককে বলেছিল আমি তার হাজব্যান্ড। ওটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। মেয়েটা এরকম কেন করেছিল? আমি তখন বিয়ে বাড়িতে কিছু বলিনি। বিয়ে বাড়ি থেকে এসে পূজা ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম, ম্যাডাম আপনি মিথ্যা কথা কেন বলেছেন? মিথ্যা কথা বলা তো পাপ, আর আমার কাজ কি আপনি তো এখনও বলেননি। পূজা ম্যাডাম তখন বলে, পাপ তো তুমি করনি, পাপ তো আমি করেছি। তুমি কাউকে কিছু বলনি, আমি সবাইকে মিথ্যা কথা বলেছি। তাই ভগবান যা শাস্তি দিবেন সেটা আমাকেই দিবেন, ওটা নিয়ে তোমাকে একদম ভয় পেতে হবে না। ম্যাডামের বাড়িতে কিছুদিন থাকার পরে আমি যখন বলেছিলাম আমার মায়ের চিকিৎসার জন্য 60,000 টাকা লাগবে, তখন পূজা ম্যাডাম আমার সাহায্য করেছিল, এবং তাকে বলেছিলাম আমার মাইনে থেকে এই টাকাটা যাতে কেটে নেয়। পূজা ম্যাডাম আমার মায়ের চিকিৎসার জন্য 60,000 টাকা পাঠিয়ে দিয়েছিল। ওদিকে আমার মায়ের চিকিৎসা চলছিল। এদিকে আমি পূজা ম্যাডামের মুখ দেখার জন্য অনেক চেষ্টা করেছিলাম। তারপর একদিন রাতের বেলা আমি পূজা ম্যাডামের রুমে উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছিলাম। একদিন এই বিশাল বড় বাড়িতে একটা বয়স্ক মানুষকেও দেখতে পেয়েছিলাম। এতদিন আমি কাজের মাসি ছাড়া আর কাউকে এই বাড়িতে দেখিনি, কিন্তু সেদিন একটা বয়স্ক মানুষকে দেখেছিলাম। এই মানুষটা কে ছিল এবং পূজা ম্যাডামের বাড়িতে কি করছিল? তারপর পূজা ম্যাডামকে আমি জিজ্ঞেস করেছিলাম এই বয়স্ক লোকটা কে। পূজা ম্যাডাম বলেছিল ওই বয়স্ক লোকটা আমার দাদু। বাবা মায়ের মারা যাওয়ার পরে দাদু আমাকে ছোট থেকে মানুষ করেছে। এখন আমার নিজের লোক বলতে দাদুই আছে, কিন্তু আজ তোমার মাকে যা অসুখ হয়েছে ঠিক সেই অসুখটাই আমার দাদুকেও হয়ে গেছে। আমার কাছে তো এত টাকা থাকা সত্ত্বেও দাদুকে আর ঠিক করতে পারবো না। ডাক্তারে বলে দিয়েছে 1 মাস পরে দাদু আমাকে ছেড়ে চলে যাবে। আর তুমি যেহেতু আমাকে প্রতিদিন জিজ্ঞেস করো যে তোমার কাজ কি, আজ আমি তোমাকে সত্যি কথা বলবো। কিসের জন্য আমি তোমাকে মাসে 25,000 টাকা করে দিব বলেছি, তাহলে আজ সত্যি কথাটা শুনেই নাও। আসলে দাদু আমাকে বলেছিল ওনার চলে যাওয়ার আগে যাতে আমি বিয়ে করিনি, কারণ এই পৃথিবীতে আমার আর কেউ নেই। দাদু ভালোভাবে জানে উনি চলে যাওয়ার পরে আমি সম্পূর্ণভাবে একা হয়ে যাব। আমার ব্যাপারে ভেবে ভেবে দাদুর শরীর আরও খারাপ হতে থাকে। কিন্তু আমি যে ছেলেটাকে ভালোবাসি, বিয়ে করলে তাকেই করব, কিন্তু সেই ছেলেটা আমাকে ভালোবাসে না। তাই দাদুর সামনে আমি এটা বিয়ে করার নাটক করতে চেয়েছিলাম, যাতে দাদু কমপক্ষে শান্তিতে মৃত্যুটা পায়। তাই আমি আগে থেকে তোমাকে এনে সবার সামনে এটা বিশ্বাস জাগাতে চেয়েছিলাম যে আমার সত্যিই তোমার সঙ্গে বিয়ে হয়ে গেছে। সেদিন তোমাকে নিয়ে যে বিয়ে বাড়িতে গেছিলাম ওটা আমার পিসির বাড়ি। আমার পিসির ছেলের সেদিন বিয়ে ছিল, তাই ওখানে আমি অ্যানাউন্সমেন্টটা করেছিলাম যে তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে।
যাতে আমার পিসিও বিশ্বাস করে, এবং দাদু যখন পিসির সঙ্গে কথা বলবে তখন যাতে দাদুও বিশ্বাস করতে পারে যে আমার সত্যিই বিয়ে হয়ে গেছে। পূজা ম্যাডামের সব কথা শোনার পরে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনার কাছে তো সব কিছু আছে, আপনার তো কোনো কিছুর অভাব নেই, আপনি কোনো একটা ভালো ছেলে দেখে বিয়ে করতে পারেন। তখন পূজা ম্যাডাম বলেছিল, আমি যে ছেলেটাকে ভালোবাসি বিয়ে করলে তাকেই করব, নইলে আমি সারা জীবন কুমারী হয়ে থেকে যাব তাও ভালো। তখন আমি পূজা ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম, সেই ছেলেটা কেন আপনাকে ভালোবাসে না, আপনার কাছে তো সব কিছু আছে। তখন পূজা ম্যাডাম নিজের মুখ থেকে কাপড়টাকে সরিয়ে ফেলেন। পূজা ম্যাডামের মুখ দেখে আমার তো পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, কারণ পূজা ম্যাডামের একদিকের গালটা সম্পূর্ণ পুড়ে গেছিল। পূজা যখনই মুখ থেকে কাপড়টা সরিয়ে নেয় তার চেহারা দেখে আমার মনে পড়ে সে আমার ক্লাসমেট ছিল, কিন্তু আমি ক্লাসে খুব সিরিয়াস থাকতাম, কোনো মেয়ের সঙ্গে খুব একটা কথা বলতাম না, তাই হয়তো পূজাকে দু একবার দেখেছিলাম, কিন্তু অতটা গুরুত্ব দিইনি। সেই সময় আমি নিজের কেরিয়ার নিয়ে খুবই সিরিয়াস ছিলাম, তাই আমি এই ম্যাটারগুলোকে অত পাত্তা দিতাম না। সে কলেজের হোস্টেলেই থাকতো, এবং একদিন যখন কলেজের কয়েকটা ছেলে পূজার সঙ্গে খারাপ কিছু করেছিল, আমি তখন ওটা দিয়েই যাচ্ছিলাম। পূজা আমাকে দেখে আমার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু ওই ছেলেরা যেহেতু 4 জন ছিল আমি ভয়ে তার সাহায্য করতে পারিনি, এবং আমি সেখান থেকে পালিয়ে গেছিলাম। আজ তাকে দেখে মনে পড়ে সেদিনকার কথা, এবং আমার চলে যাওয়ার পরে ওই 4টে ছেলে মিলে পূজার সঙ্গে খুব খারাপ করেছিল এবং তার গালে অ্যাসিড ঢেলে দিয়েছিল। তারপর থেকে তার গাল পুড়ে গেছে এবং তার পুরো চেহারাটা খারাপ হয়ে গেছে। আমার বাবার মারা যাওয়ার পরে আমি কলেজ ছেড়ে চলে এসেছিলাম বাড়ি, তাই ওই সব খবর রাখিনি। আজ পূজা যখন নিজের মুখে এইসব কথা বলছিল তখন আমার শুনে খুব কষ্ট হচ্ছিল, কারণ সেদিন আমি যদি একটু সাহস করে তার সাহায্য করতাম তাহলে আজ তার সঙ্গে এত খারাপ হতো না। তারপর পূজা বলে, আমার দাদুর জন্য তোমার সঙ্গে বিয়ে করার নাটক করছি, এটার জন্যই আমি তোমাকে 25,000 টাকা করে দিতে চেয়েছি, এবং তোমাকে আমার দাদুর সামনে খুব ভালোভাবে অ্যাক্টিং করতে হবে। তখন আমি পূজাকে বলেছিলাম, তুমি যদি এই কথাটা আগেই বলতে তাহলে আমি টাকা ছাড়াই তোমার সাহায্য করতাম। আজ পূজার জন্যই আমার মাকে সুস্থ করতে পেরেছি। সেদিন সন্ধ্যাবেলায় পূজা তার দাদুর কাছে নিয়ে গিয়ে আমার সঙ্গে পরিচয় করায় এবং বলে আমি পূজার হাজব্যান্ড। তার দাদু পূজাকে ও আমাকে একসঙ্গে আশীর্বাদ করেছিল, এবং আমি এমনভাবে নাটক করেছিলাম তার দাদু প্রথম সাক্ষাতেই বিশ্বাস করেছিল যে আমি পূজার বর। তার কিছুদিন পরই পূজার দাদু মারা যায়। যেহেতু পূজার কিছু করার ছিল না, ডাক্তারের আগেই বলে দিয়েছিল পূজার দাদু কিছুদিনের আত্মীয়। পূজার দাদুর মারা যাওয়ার পরে সে খুবই একা হয়ে যায়। পূজা আমাকে 1 মাস হয়ে যাওয়ার আগে 25,000 টাকা আমার হাতে দিয়েছিল। তার দাদুর মারা যাওয়ার পরে সে আমাকে বলে, তোমার মা সুস্থ হয়ে গেছে, তোমাকে আর আমার সঙ্গে মিথ্যে নাটক করতে হবে না। যার জন্য মিথ্যে নাটক করছিলাম সেই তো আমাকে ছেড়ে চলে গেছে, তুমি এবার তোমার বাড়ি ফিরে যেতে পারো। আমি তখন পূজাকে বলেছিলাম, তুমি যে ছেলেকে ভালোবাসো তার সঙ্গে একবার কথা বলে দেখো, সে যদি তোমার ভালোবাসাটা বুঝতে পারে। তুমি যদি আমাকে একবার বলো তাহলে আমি ছেলেটার সঙ্গে কথা বলবো এবং বুঝিয়ে বলবো যে তুমি ওকে কতটা ভালোবাসো। পূজা তখন আমার দিকে তাকিয়ে আমার কাছে এসে আমার হাত ধরে বলেছিল, আমি যেই ছেলেটাকে ভালোবাসি সে তো আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে, আর বলে, যেদিন আমি তোমাকে দেখেছিলাম তুমি খেলনা বিক্রি করছিলে সেই দিনই আমি বুঝে গেছিলাম তোমার বাড়িতে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। তারপর আমি তোমার বাড়ির ব্যাপারে খোঁজ খবর লাগিয়েছিলাম এবং জানতে পেরেছিলাম তোমার বাবা নাকি মারা গেছে এবং তোমাদের বাড়ির অবস্থা এখন খুবই খারাপ। তখনই আমি ভেবে নিয়েছিলাম আমি তোমার সাহায্য করব। পূজার কথা শুনে আমি তো আশ্চর্য হয়েছিলাম, কারণ পূজার সামনে আমি দাঁড়িয়েছিলাম। ওর কথা শুনে আমি বুঝতে পারি পূজা যেই ছেলেটাকে ভালোবাসে সেই ছেলেটা আর কেউ নয়, আমিই ছিলাম। তখন সে বলেছিল, তুমি যদি আমাকে ভালোবাসা দিতে চাও তাহলে আমি সবসময় তোমার জন্য অপেক্ষা করে আছি। আমি পূজাকে বলেছিলাম, আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি আছি। তুমি হয়তো ভাববে তোমার সম্পত্তির লোভে আমি তোমাকে বিয়ে করতে চাইছি, কিন্তু সম্পত্তি ছাড়াও তোমার মনটা যে কত বড়, এবং আজ আমি বলছি তোমার রূপ দেখে নয়, আমি তোমার গুণ দেখে তোমার প্রেমে পড়ে গেছি এবং আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। পূজা তখন আমাকে জড়িয়ে ধরে এবং অনেক কাঁদে। আমিও তাকে জড়িয়ে ধরি আর বলি, আজ থেকে আমি তোমার সঙ্গে আছি, তোমার কোনো ভয় নেই। তারপর আমি বাড়িতে ফোন করে বলেছিলাম পূজা ও আমার ব্যাপারটা। আমার মা ও বোন খুব খুশি হয়েছিল। তারপর আমার মা ও বোন এই বাড়িতে চলে এসেছিল। তাদের আসার পরে আমি ও পূজা বিয়ে করেছিলাম। আজ আমরা সবাই একসঙ্গে পূজার বাড়িতেই থাকি। পূজাকে আমি অনেক ভালোবাসি। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।